ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব রেনেসা ক্রিটিসিজম, লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজমের এটা 5 নাম্বার ক্লাস। আশা করি তোমরা সবাই এর আগের 4টি ক্লাস ফলো করেছো, যেখানে আমি ক্রিটিসিজমের একদম বিগিনিং থেকে আলোচনা করেছি। 4টে ক্লাসই আমার চ্যানেলে অ্যাভেলেবল। যারা যারা এখনো পর্যন্ত সেগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের ক্রনোলজিক্যালি এই ক্লাসগুলো বুঝতে তোমাদের সবারই সুবিধে হবে। এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। নেট এবং সেটের স্টুডেন্টরা চাইলে আমাদের পেইড মেম্বারশিপ কোর্স জয়েন করতে পারো, যেখানে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি চাও নেট এবং সেটের প্রস্তুতির জন্য সমস্ত গুরুত্বপূর্ণ মেটেরিয়াল সহ পিডিএফ নোটস আকারে তোমরা পেয়ে যেতে পারো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে। আশা করি তোমাদের এক্সামের উদ্দেশ্যে বানানো এই সমস্ত নোটস এবং প্র্যাকটিস সেটগুলি আগামী পরীক্ষাতে বা আপকামিং ইউজিসি নেট ডাব্লিউবি সেটের যে কোনো এক্সামে তোমাদের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হবে। এছাড়া এক্সাম রিলেটেড বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং আমাদের পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক, এই সমস্ত কিছু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, রেনেসা ক্রিটিসিজম নিয়ে আলোচনা করতে গেলে সবার প্রথমেই আমাদেরকে জানতে হবে রেনেসা নিয়ে, রেনেসার সময়কাল, রেনেসার অর্থ ইত্যাদি। তো মূলত চতুর্দশ শতকের কাছাকাছি সময় থেকে সপ্তদশ মানে 17th সেঞ্চুরির একদমই মিডল পর্যন্ত সময়কালকে সাধারণত আমরা রেনেসা টাইম পিরিয়ড বলি। রেনেসা শব্দের অর্থ আমরা জানি রিভাইভাল, পুনর্জন্ম, অর্থাৎ প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতার মূল্যবোধ, নীতি, সাহিত্যিক রীতিনীতির পুনরাবিষ্কার বা পুনরাবিষ্কার হচ্ছে রেনেসা বা নবজাগরণ। অ্যাডাপ্টেশন অফ ক্লাসিক্যাল লিটারারি থিওরিজ বলতে স্পেশালি প্লেটো, অ্যারিস্টটল, হোরাস, লঞ্জাইনাস ইত্যাদি সমস্ত বিখ্যাত ক্লাসিক্যাল যে রাইটার, তাদের যে সাহিত্য, সেই সাহিত্য রীতির পুনরাবিষ্কারই হচ্ছে রেনেসা। তাহলে রেনেসার এম বললে আমরা বুঝবো টু রিভাইভ ক্লাসিক্যাল আইডিয়াস, প্রাচীন তত্ত্ব পুনরুদ্ধার করা, ডিসিপ্লিন লিটারেচার থ্রু রুলস, ব্যালেন্স আর্ট অ্যান্ড নেচার অ্যান্ড টু ডিফাইন দ্য ফাংশন অফ পোয়েট্রি। মানে রেনেসা ক্রিটিসিজম শুরু হয়েছিল প্রাচীন গ্রিক এবং রোমান জ্ঞানের প্রতি শ্রদ্ধা এবং সময়কালীন সৃজনশীলতাকে একটা নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনার চেষ্টার মাধ্যমে। 14th সেঞ্চুরি থেকে 16th সেঞ্চুরির মাঝামাঝি ইউরোপে ক্লাসিক্যাল গ্রিক ও রোমান সাহিত্যের পুনরাবিষ্কারের মাধ্যমে এটি ঘটে। প্রথমে ক্লাসিক্যাল লিটারেচারের পুনরাবিষ্কার হয়, তারপরে আমরা হিউম্যানিজম দেখতে পাই, মানবিকতা। মানে মধ্যযুগে ঈশ্বর কেন্দ্রিক চিন্তাধারা ছিল, সবাই ঈশ্বরে বেশি বিশ্বাসী ছিল, সবাই ভাবতো ঈশ্বরই সবকিছু করাচ্ছে, ধর্ম, ঈশ্বর, চার্চ কেন্দ্রিক সবকিছু ছিল। কিন্তু হিউম্যানিজম আসার ফলে আমরা কি জানলাম, যে মানুষ ওই যে ঈশ্বর কেন্দ্রিক চিন্তাধারা থেকে বেরিয়ে এসে মানবতাবাদ নিয়ে আগ্রহী। কারণ রেনেসা ক্রিটিসিজম মানবিকতাবাদ দেখায়। মধ্যযুগে ঈশ্বর কেন্দ্রিক চিন্তাধারা থেকে বেরিয়ে এসে রেনেসা ক্রিটিসিজম মানুষকে মহাবিশ্বের কেন্দ্রে স্থাপন করে। পেট্রার, ফাদার অফ হিউম্যানিজম, যাকে মানবিকতাবাদের জনক বলা হয়, প্রাচীন লেখকদের নৈতিক এবং শৈল্পিক আদর্শকে তিনি সামনে নিয়ে আসেন। ছাপাখানার প্রভাবে মানুষের মধ্যে সহজেই এই যে জ্ঞানের সরবরাহ হয়, সহজেই ছড়িয়ে পড়ে। প্রাচীন জ্ঞান, এই সমস্ত ক্রিটিসিজম, চিন্তাধারা, এগুলো সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে যায়। ফলে কি হয়, বিভিন্ন ভাষায় ক্লাসিক্যাল সেই সমস্ত লিটারেচার অনুবাদ হতে শুরু করে এবং ছাপাখানা যেহেতু আবিষ্কার হয়ে গিয়েছিল এবং পৌঁছেও যায় তা মানুষের কাছে সহজে, ফলে আলোচনা সহজতর হয়ে যায়। তাই মানুষ সেই সমস্ত গোঁড়ামির বাইরে বেরিয়ে আসে, নতুন এক দিকের সূচনা হয়, জ্ঞানের সূচনা হয়। তাই এটাকে রেনেসা বলা হচ্ছে, নবজাগরণ। এছাড়াও আমরা থিওরি অফ মাইমেসিস দেখতে পাই। রেনেসা ক্রিটিকরা অ্যারিস্টটলের মাইমেসিস বা অনুকরণ তত্ত্বের ওপরে গুরুত্ব দেন। তারা বিশ্বাস করতেন শিল্প হওয়া উচিত জীবনের প্রতিফলন, এবং এই সময় কেবল কবিকে অনুকারী হিসেবে নয়, বরং একজন স্রষ্টা হিসেবে মূল্যায়ন করা শুরু হয়। এই যুগে ল্যাটিন ও গ্রিক ভাষার পাশাপাশি স্থানীয় বা লোকভাষাগুলোকে, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজগুলোকে সাহিত্যের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। তাহলে মূলত আমরা দেখতে পাই যে তুর্কি আক্রমণের ফলে যখন কনস্ট্যান্টিনোপলের পতন হয়, তখন গ্রিক স্কলাররা তাদের সমস্ত পুঁজি নিয়ে কিন্তু ইউরোপের দেশগুলোতে চলে আসে। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাই রোমান ক্যাথলিক চার্চ এবং প্রোটেস্ট্যান্টদের যেই আন্দোলন,
রোমান ক্যাথলিক চার্চের সেই সমস্ত নীতি যেগুলো মানুষের কাছে খুবই অনৈতিক বলে মনে হতে শুরু করে, তার ফলে গড়ে ওঠে একদল প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট থেকে শব্দটি এসেছে, প্রোটেস্ট্যান্ট। এই আন্দোলনের সূত্রপাত হয় 1517 নাগাদ জার্মানির মার্টিন লুথারের হাত ধরে। মার্টিন লুথার জার্মানির ধর্মযাজক ছিলেন, অধ্যাপক ছিলেন তিনি ছাপাখানা আবিষ্কার হয়ে যাওয়ার দরুন তার সেই বিখ্যাত 95টি থিসিস, যেটা কিনা রিলেটেড ছিল পাপ মুক্তি বা ইন্ডালজেন্স নিয়ে, তৎকালীন সেই ক্যাথলিক চার্চের, সেই যে ক্যাথলিক চার্চ যারা কিনা মানুষকে পাপ মুক্তি পত্র বিক্রি করার প্রথা চালু করেছিল, তাদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা মানুষ দিলে তাদের পাপ মুক্ত হয়ে যাবে, এইভাবে যে একটা করাপশন শুরু হয়েছিল, সেই করাপশনের বিরুদ্ধে প্রতিবাদে তিনি 31শে অক্টোবর 1517-তে জার্মানির উটেনবার্গ গির্জার দরজায় তার সেই 95টি যুক্তি নির্ভর সেই প্রতিবাদপত্র টাঙিয়ে দিয়েছিলেন। এর ফলে কি হয়, লুথারের প্রতিবাদপত্রগুলো পড়ে সেই প্রতিবাদপত্রগুলো সারা ইউরোপ জুড়ে ছাপাখানার তরুণ চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে মানুষের মনে জাগরণ শুরু হয়। ক্যাথলিক চার্চের পোপকে ঈশ্বরের মতো যে অসীম ক্ষমতার অধিকারী বলে মনে করা হতো, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ চলে। প্রোটেস্ট্যান্টরা এই প্রতিবাদ চালায় এবং ধীরে ধীরে পোপের এবং ক্যাথলিক চার্চের সেই যে প্রভাব প্রতিপত্ত সেটা নষ্ট হতে শুরু করে। মানুষ ধীরে ধীরে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে এবং তারপরে আমরা দেখতে পাই বেশ কিছু সময় পরে চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়, হেনরি দ্য এইট। এবং তারপরে বেশ কিছু সময় এক ঐতিহাসিক কারণে হেনরি দ্য এইট ব্যক্তিগত কারণে তিনি ক্যাথলিক চার্চ থেকে নিজে ক্যাথলিক চার্চের পোপের আধিপত্য রাজার ওপরে খর্ব করার জন্য চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত করেন এবং এর নাম হয় অ্যাংলিকান চার্চ। তবে সেই অ্যাংলিকান চার্চেও কিছু ক্যাথলিক রুলস তখনও মানা হতো, রীতিনীতি, ফলে কিছু প্রোটেস্ট্যান্ট সেখানে আরও প্রতিবাদ জানাতে থাকে। এই ধরনের এক্সট্রিম প্রোটেস্ট্যান্টরা যারা কিনা চার্চ অফ ইংল্যান্ডকে, যেটা ক্যাথলিক চার্চ থেকে, রোমান ক্যাথলিক চার্চ থেকে আলাদা হয়ে হেনরি দ্য এইট নিজে প্রতিষ্ঠিত করেছিলেন ব্যক্তিগত সুবিধার্থেই যদিও, তো সেই চার্চকে একদমই ক্যাথলিক প্রভাব মুক্ত করার জন্য বা ক্যাথলিক যে সমস্ত রীতিনীতি তখনও পর্যন্ত বেঁচে ছিল ইংল্যান্ডের এই অ্যাংলিকান চার্চে, সেটা খর্ব করার জন্য যে সমস্ত এক্সট্রিম প্রোটেস্ট্যান্টরা দেখা দিয়েছিল তাদেরকে আমরা পিউরিটান বলে জানি। এই পিউরিটানরা চার্চ অফ ইংল্যান্ডকে একদমই রোমান ক্যাথলিক চার্চের সমস্ত গোঁড়া নিয়ম কানুনের বাইরে আনতে চেয়েছিল। তো এই সমস্ত কিছু আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবো এবং এই যে ঐতিহাসিক ঘটনাসমূহ এটা লিটারেচারেও প্রভাব ফেলেছিল। মধ্যযুগে মানুষ সবসময় ধর্ম, ঈশ্বরে বিশ্বাসী ছিল, চার্চের প্রভাব প্রতিপত্তি মেনে নিয়েছিল, কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই হিউম্যানিজম, মানুষকে নিজেদের যুক্তি নিজেদের ওপরে নির্ভর করতে হবে। এই হিউম্যানিজমের জনক ছিলেন পেট্রার্ক। মানুষ ধীরে ধীরে জ্ঞানের দিকে, জ্ঞানের পথে পা বাড়ালো। তো ফলে এই যে রেনেসাঁ, নবজাগরণ, এই নামটি একদমই অ্যাপ্রোপ্রিয়েট বা যথাযুক্ত। তাহলে রেনেসাঁর সময়কাল এবং রেনেসাঁর অর্থ জানলাম যে 14 সেঞ্চুরি থেকে 17 সেঞ্চুরি মিডল পর্যন্ত মোটামুটি সময়কালকে আমরা রেনেসাঁ বলতে পারি এবং রেনেসাঁ শব্দের অর্থ রিভাইভাল অফ গ্রিক রোমান সভ্যতার সেই সমস্ত মূল্যবোধ, সাহিত্যিক রীতিনীতি এটসেট্রা। তাহলে কি প্রিন্সিপালস অফ রেনেসাঁ ক্রিটিসিজম বললে আমরা বলবো ইমিটেশন বা মাইমেসিস, যেখানে রেনেসাঁ ক্রিটিসিজমে বলা হয়েছিল যে শুধুমাত্রই যে লিটারেচার বা কবিরা অনুকরণ করবে তা নয়, তাদেরকে স্রষ্টাও হতে হবে। এছাড়া ডেকোরাম, রুলস অ্যান্ড ফর্ম, যেখানে 3 ইউনিটিস নিয়ে কথা বলা হয়েছিল, ইউনিটিস অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন এবং ফাংশন অফ পোয়েট্রি। এছাড়াও আমরা দেখতে পাবো মরাল পারপাস। লিটারেচারের দায়িত্ব কি হওয়া উচিত? ইনস্ট্রাক্ট মরালি, এনকারেজ ভার্চু এবং ডিসকারেজ ভাইস। These are the key principles of Renaissance criticism. আশা করি বোঝা গেছে। তো দেখো, রেনেসাঁ নিয়ে জানলাম, এবারে রেনেসাঁ ক্রিটিসিজম নিয়ে জানবো। রেনেসাঁ ক্রিটিসিজমের ফার্স্টেই আমরা আলোচনা করব বিগিনিং অফ দ্য রেনেসাঁ, নবজাগরণের সূত্রপাত। তাহলে রেনেসাঁ begins around 14th century as a cultural movement marking the rebirth of classical Greek and Roman learning, আর replaced medieval church-centered thinking with humanism, which emphasized man, reason, education and good life. তাহলে একদমই প্রারম্ভিক পর্যায়ে আমরা রেনেসাঁ শুরু হয় কখন দেখলাম, এবং এটা রিপ্লেস করেছিল মধ্যযুগীয় সেই চার্চ সেন্টার্ড থিঙ্কিংকে। কিসের দ্বারা?
হিউম্যানিজম দ্বারা, যেখানে মানুষের ওপরে, মানুষের যুক্তির ওপরে, শিক্ষার ওপরে এবং এই ওয়ার্ল্ডলি লাইফের ওপরে জোর দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত দেখতে পাবো আর্লি ইটালিয়ান হিউম্যানিজম। দেখো, হিউম্যানিজম মানে হচ্ছে মানবতাবাদ, রেনেসাঁ যুগের একটা মূল চিন্তাধারা। ঈশ্বর এবং চার্চের পরিবর্তে মানুষকে কেন্দ্র করে ভাবা শুরু হবে এখানে। এটাই হিউম্যানিজমের মূল ভাবনা। কারণ এর আগে সব সময় মনে করা হতো ঈশ্বরই প্রধান, ঈশ্বরই আমাদেরকে দিয়ে সব করাচ্ছে, ঈশ্বরের দূত হচ্ছে এই যে পোপ এবং চার্চের এই প্রধানরা। কিন্তু হিউম্যানিজম কি বলছে? না, ঈশ্বর সব নয়, মানুষ সব। মানুষকে কেন্দ্র করে দেখতে হবে। মানুষ বুদ্ধিমান, মানুষ যুক্তিবাদী, মানুষ নিজেই নিজে সবকিছু করতে পারবে, নিজেই নিজেকে ভাঙা এবং গড়া এই দুটোই মানুষ করতে পারবে। শিক্ষা, যুক্তি এবং অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য গ্রিক ও রোমান ক্লাসিক সাহিত্য থেকে শিক্ষা নেওয়া আমাদেরকে দরকার। জীবনের আনন্দ, সৌন্দর্য ও মানবিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ। এই সমস্ত কিছু হিউম্যানিজম আমাদেরকে শিখিয়েছিল। তাহলে মধ্যযুগের সেই ঈশ্বর কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে হিউম্যানিজম কি আনলো? মানুষ কেন্দ্রিক চিন্তা ভাবনা। আগে মনে করা হতো ধর্মই সব, এখন মনে করা হলো মানুষ এবং পৃথিবী গুরুত্বপূর্ণ, শুধু ধর্মই সব নয়, ঈশ্বরই সব নয়। সেই অন্ধবিশ্বাস থেকে যুক্তি এবং শিক্ষার দিকে এগোনো হলো। মধ্যযুগে কি ভাবা হতো? ধর্মকেন্দ্রিক ছিল, গোড়ামি ছিল, ঈশ্বর কেন্দ্রিক ছিল। পরকালে কি হবে না হবে সেই নিয়ে এটা করা হবে না, ওটা করা হবে না, এইসব ভাবা হতো। কিন্তু তার পরবর্তীতে রেনেসাঁতে হিউম্যানিজম আমরা কি দেখলাম? যে বর্তমান জীবনে ফোকাস করা হলো। মানে হিউম্যানিজম মানে মানুষের ক্ষমতা, যুক্তি এবং মর্যাদার উপরে বিশ্বাস অর্পণ করা হলো। এবং এই যে রেনেসাঁ ক্রিটিসিজম, এটা শুরু হয়েছিল ইটালির হিউম্যানিস্ট পণ্ডিতদের মাধ্যমে, যার মধ্যে লরেঞ্জো ভাল্লা খুবই বিখ্যাত বা গুরুত্বপূর্ণ। ইনি 1407 সালে ইটালিতে জন্মগ্রহণ করেন। ইনি ইটালির প্রথম দিকের একজন হিউম্যানিস্ট বা চিন্তাবিদ ছিলেন। রেনেসাঁ ক্রিটিসিজমের একদমই প্রাইমারি পর্যায়ে প্রাথমিক পথ প্রদর্শক ছিলেন। ভাল্লা বলেছিলেন যে ভাষা হতে হবে স্বাভাবিক, জীবন্ত হতে হবে ভাষাকে, ল্যাটিন ভাষাকে হতে হবে ক্লাসিক্যাল রোমান লেখকদের মতো। অন্ধ ধর্মীয় ব্যাখ্যার বিরোধিতা করেছিলেন। যুক্তি এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে তিনি মানুষকে সাহায্য করেছিলেন। সাহিত্যকে শুধু ধর্মের দাস বানানো উচিত নয়, এটা প্রথম লরেঞ্জো ভাল্লাই বলেছিলেন। তাই ভাল্লাই প্রথম সাহিত্য এবং চিন্তাকে ধর্মীয় শৃঙ্খল থেকে মুক্ত করে মানবিক এবং যুক্তি নির্ভর করে তোলেন। তার বিখ্যাত গ্রন্থ ছিল আ ডায়ালগ অফ ফ্রি উইল। তার বিখ্যাত ওয়ার্ক ছিল আ ডায়ালগ অফ ফ্রি উইল, যেখানে তিনি সাহিত্যকে মানুষের জীবন এবং যুক্তির আলোকে বিচার করেন। প্রাচীন গ্রিক এবং রোমান সাহিত্যকে মডেল হিসেবে ধরেন। মধ্যযুগীয় অন্ধবিশ্বাসের তিনি প্রতিবাদ করেন, বিরোধিতা করেন। তাই বলতে গেলে হিউম্যানিজম মানুষকে কেন্দ্র করে চিন্তা করা শেখায়। আর লরেঞ্জো ভাল্লা কি করেছিল? সেই চিন্তাগুলোকে সাহিত্য সমালোচনায় প্রথম প্রয়োগ করেছে। তাহলে হিউম্যানিজম বলতে মানুষকে কেন্দ্র করে চিন্তা করা, হিউম্যানিজম শেখাচ্ছে মানুষকে কেন্দ্র করে চিন্তা করতে। আর লরেঞ্জো ভাল্লা অ্যাজ আ হিউম্যানিস্ট তিনি কি দেখালেন? সেই চিন্তাগুলোকে লিটারারি ক্রিটিসিজমে সবার প্রথম অ্যাপ্লাই করতে, মানে সেই সমস্ত চিন্তাকে সাহিত্য সমালোচনায় প্রথম প্রয়োগ করতে। বোঝা গেছে? নেক্সট আমরা দেখতে পাবো রিলিজিয়াস হিউম্যানিজম, লেট 15 টু আর্লি 16th সেঞ্চুরি। তাহলে বিগিনিং থেকে পরপর আমরা রেনেসাঁ ক্রিটিসিজমের দিকে এগোচ্ছি। প্রথমেই আমরা রেনেসাঁ কিভাবে এলো দেখলাম, তারপরেই সেই যে রেনেসাঁ হিউম্যানিজম জানলাম। রেনেসাঁ হিউম্যানিস্ট হিসেবে প্রথম একজন ক্রিটিক যিনি কিনা এটাকে অ্যাপ্লাই করেছিলেন, ইটালিয়ান লরেঞ্জো ভাল্লার কথা জানলাম। এরপরে আমরা রিলিজিয়াস হিউম্যানিজম দেখব। রিলিজিয়াস হিউম্যানিজম বলতে রেনেসাঁ যুগের একটা গুরুত্বপূর্ণ ধারা, যেখানে ধর্মকে বাতিল না করে বরং ধর্মের সঙ্গেই মানবতাকে যুক্ত করা যায়। মানে এই রিলিজিয়াস হিউম্যানিস্টরা বলেছিল ধর্মকে বাদ দিতে হবে না, ধর্মর সঙ্গেই তোমরা হিউম্যানিজমকে যুক্ত করো। ধর্ম থাকবে, ধর্ম মানবিক হবে, বরং নৈতিক হবে, যুক্তি নির্ভর হবে। মানে ধর্ম থেকে অন্ধ বিশ্বাস, কুসংস্কার এগুলো সরাও। অন্ধবিশ্বাস এবং চার্চের কুসংস্কারের বিরোধিতা করতে হবে। বিরোধিতা করে সে জায়গায় ধর্মের সাথে মানবিকতাকে যুক্ত করতে হবে, তার মধ্যে নৈতিকতা আনতে হবে, যুক্তি নির্ভরতা আনতে হবে। সহজভাবে বলতে গেলে রিলিজিয়ন প্লাস হিউম্যান ভ্যালুস প্লাস রিজন ইকুয়াল টু রিলিজিয়াস হিউম্যানিজম। এবং কেন এই রিলিজিয়াস হিউম্যানিজমের প্রয়োজন হলো? কারণ চার্চ তো সর্বশক্তিমান ছিল, ধর্ম মানে ছিল নিয়ম, ভয়, অন্ধ আনুগত্য।
ধর্ম মানে কি? নিয়ম, ভয়, অন্ধ আনুগত্য। সাহিত্য এবং শিক্ষা ধর্মের দাস ছিল। আর রেনেসাঁ যুগে কি করা হলো? মানুষ প্রশ্ন করতে শিখলো। মার্টিন লুথারের সেই থিসিস, তার দ্বারা সহজেই সবাই সবকিছু বুঝতে পারলো, তার সেই প্রতিবাদ ছড়িয়ে পড়লো, মানুষ প্রশ্ন করতে শিখলো। ধর্মকে মানবিক এবং নৈতিক দৃষ্টিতে মানুষ দেখতে চাইল। সাহিত্যকে নৈতিক উন্নতির মাধ্যম হিসেবে দেখানো হলো বা দেখা হলো। বোঝা গেছে? এটাই হচ্ছে রিলিজিয়াস হিউম্যানিজম। রিলিজিয়াস হিউম্যানিস্ট কারা ছিলেন? রিলিজিয়াস হিউম্যানিস্ট কারা ছিলেন? প্রথমতই আসছে রিলিজিয়াস হিউম্যানিস্ট হিসেবে এরাসমাসের নাম। এরাসমাস তিনি 1466 সালে নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। মানবতাবাদী পণ্ডিত নামেই খ্যাত, তবে রিলিজিয়াস হিউম্যানিজম। তাহলে আমরা আর্লি হিউম্যানিস্ট বা ইটালিয়ান হিউম্যানিস্ট বললে কি বলবো? লরেঞ্জো ফাল্লা। রিলিজিয়াস হিউম্যানিস্ট বললে এরাসমাস থমাস মোরের নাম বলবো, কারণ রেনেসাঁ প্রথম শুরু হয়েছিল ইটালিতে এবং ইটালি থেকে ইউরোপের সমস্ত কান্ট্রিগুলোতে ছড়িয়ে পড়েছিল। তাহলে আমরা প্রথমে ইটালিতে দেখলাম লরেঞ্জো ফাল্লা হিউম্যানিস্ট অ্যাজ আ হিউম্যানিস্ট, তারপরে এই যে হিউম্যানিজম গিয়েছিল ইংল্যান্ডে, তাই লরেঞ্জো ফাল্লার পরে আমরা রিলিজিয়াস হিউম্যানিস্ট হিসেবে এরাসমাসকে দেখতে পাচ্ছি। নেদারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন, ইনিও হিউম্যানিস্ট ছিলেন এবং ইনি প্রমোটেড খ্রিশ্চিয়ান হিউম্যানিজম, স্ট্রেস মরাল রিফর্ম অ্যান্ড এডুকেশন। তাহলে ধর্মকে হিউম্যানিজমের সাথে যুক্ত করতে হবে, বাদ দিয়ে নয়, এটাই বলেছিলেন রিলিজিয়াস হিউম্যানিস্টরা। দ্বিতীয়ত থমাস মোরকে দেখতে পাবো আমরা। এরাসমাসের মূল ভাবনা ছিল ধর্মের মানবিক ব্যাখ্যা করা, বাইবেলকে মানবিক এবং নৈতিক দৃষ্টিতে ব্যাখ্যা করা, বাহ্যিক আচারের তুলনায় অন্তরের পবিত্রতার গুরুত্ব বোঝানো, অন্তর যে বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝানো, অন্ধবিশ্বাসের বিরোধিতা করা, চার্চের কুসংস্কার এবং ভণ্ডামির সমালোচনা তিনি করেন, যুক্তি এবং শিক্ষাকে গুরুত্ব দেন, ভালো শিক্ষা যে মানুষকে ভালো খ্রিশ্চান তৈরি করে এটা তিনি বলেছিলেন, কারণ খ্রিশ্চান হিউম্যানিজম এটা তিনি প্রমোট করেছেন। তাই বলা হয় যে তিনি বলেছিলেন ভালো শিক্ষাই মানুষকে ভালো খ্রিশ্চান করে তোলে। সাহিত্য এবং ভাষা হচ্ছে নৈতিক উন্নতির একটা হাতিয়ার, এটাই তিনি বলেছিলেন। ক্লাসিক্যাল গ্রন্থ অধ্যয়নকে তিনি সমর্থন করেন। ভাষার শুদ্ধতা এবং সৌন্দর্যের উপরে তিনি জোর দেন। সাহিত্যকে নৈতিক এবং মানবিক উন্নতির মাধ্যম হিসেবে তিনি ভাবেন। বেসিক্যালি এরাসমাস রিপ্রেজেন্টস খ্রিশ্চিয়ান হিউম্যানিজম। তিনি সেকুলার রেবেলিয়নে বিশ্বাসী ছিলেন। নেক্সট আমরা দেখতে পাবো থমাস মোর। থমাস মোর 1478 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তাকে ইংল্যান্ডের মানবতাবাদী চিন্তাবিদ বলবো। তাহলে রেনেসাঁ যেহেতু ইটালি থেকে শুরু হয়েছিল, ইটালির হিউম্যানিজম বা হিউম্যানিস্টের নাম আমরা পেলাম। তারপরে আমরা সেখান থেকে ইউরোপের বাকি কান্ট্রিগুলোতে ছড়িয়েছিল, তাই রিলিজিয়াস হিউম্যানিস্ট হিসেবে আমরা প্রথমত এরাসমাসের নাম দেখলাম। এরপরে আমরা থমাস মোরের নাম দেখতে পাবো, যিনি একজন রিলিজিয়াস হিউম্যানিস্ট এবং তিনি ইংল্যান্ড থেকে বিলং করেন এবং তিনি এরাসমাসের ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন এবং এরাসমাসের ধারণা তাকেও প্রভাবিত করে। নৈতিক সমাজ গড়তে হবে, এটাই তিনি বলেছিলেন। সাহিত্য এবং চিন্তার উদ্দেশ্য সমাজের নৈতিক উন্নতি ঘটানো, ব্যক্তির চেয়ে সমাজ গুরুত্বপূর্ণ হবে। ধর্মকে মানবিক মূল্যবোধের সঙ্গে যুক্ত করেন তিনি। ধর্ম মানে বিশ্বাস করা নয়, শুধুমাত্র নৈতিক আচরণও করতে হবে, এটাই তিনি বলেছিলেন। আদর্শ সমাজের ধারণা তিনি দিয়েছিলেন তার ইউটোপিয়া গ্রন্থতে, তার সেই বিখ্যাত ইউটোপিয়াতে, যেখানে আদর্শ সমাজে তিনি কি বলেছিলেন? শিক্ষা থাকবে, নৈতিকতা থাকবে আর যুক্তি থাকবে। তাহলে এরাসমাস এবং থমাস মোর রিলিজিয়াস হিউম্যানিস্ট ছিলেন। এরপরে আমরা দেখতে পাবো রেনেসাঁ ক্রিটিসিজমে দ্য রিফরমেশন অ্যান্ড ফ্রি থট আর্লি 16th সেঞ্চুরি, সেই বিখ্যাত জার্মান মানবতাবাদী বা সংস্কারবাদী মার্টিন লুথার। তাহলে এক্ষেত্রে রিফরমেশন অ্যান্ড ফ্রি থট। রিফরমেশন কি? রিফরমেশন মানে হচ্ছে 16th সেঞ্চুরিতে ইউরোপে একটা ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, যেটার উদ্দেশ্য ছিল কি না রোমান ক্যাথলিক চার্চের দুর্নীতি, কুসংস্কার এবং সেই যে স্বৈরতন্ত্র সেটার বিরোধিতা করা। প্রথমেই বিগিনিংয়ে আমি পুরো স্টোরিটা বোঝাতে গিয়ে যেটা বলেছিলাম যে ইংল্যান্ডে রোমান ক্যাথলিক চার্চের দুর্নীতি একদম চরম পর্যায়ে যাচ্ছিল, কুসংস্কারে ভর্তি হয়ে গিয়েছিল, ফলে একটা সংস্কারবাদী আন্দোলন শুরু হয়, ধর্ম সংস্কার আন্দোলন। তাহলে এটাকে রিফরমেশন কেন বলা হয়? কারণ চার্চ সর্বশক্তিমান ছিল, পোপের সিদ্ধান্তই শেষ কথা ছিল তখন, ধর্ম ভয়ের অন্তর্গত ছিল, ভয়ে মানুষ ধর্মকে মেনে চলতো, সাধারণ মানুষ বাইবেল পড়তে পারতো না, তাই পোপ বা ধর্মীয় পণ্ডিতরা যা বলতো সেটাই তারা মেনে চলতো। তাই রেনেসাঁ যুগে যখন মানুষ শিক্ষিত হলো, মানবতাবাদ এবং যুক্তিবাদ যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, বিকশিত হলো, তখন কি হলো না মানুষ নিজের বিবেক দিয়ে ধর্মকে বুঝতে চাইলো। ফলে এই ধর্মের সাথে একটা সংঘাত লাগলো, তারা কি ভালো, কোনটা
কুসংস্কার, কোনটা কুসংস্কার নয় সেটা বুঝতে শিখলো, প্রশ্ন করতে শিখলো, প্রতিবাদ করতে শিখলো। ফলে তারা সেই গোঁড়ামি আর মানতে চাইলো না, সবকিছু বুঝতে পারলো, বা তারা বুঝতে চাইলো, দাবি করলো, প্রশ্ন করলো। এর ফলেই ক্যাথলিক চার্চের পোপের যে প্রভাব প্রতিপত্তি এটা কমতে শুরু করলো, ফলে একটা সংঘাত শুরু হলো। এটাকেই সেই ধর্ম সংস্কারক আন্দোলন বলা হচ্ছে। মার্টিন লুথার চার্চের ইন্ডালজেন্স বিক্রির বিরোধিতা করেছিলেন। মানে চার্চ সেই সময় পাপ মুক্তি পত্র বলে এক পত্র বিক্রি করত। মানে যে কেউ যে কোনো ধরনের পাপ করে এলে তাদেরকে সেইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু বিভিন্ন ফরম্যাটে এই পাপ মুক্তি পত্র বিক্রি করা হতো বিভিন্ন দামে। এই যে ইন্ডালজেন্স বিক্রি, এই যে পাপ মুক্তি পত্র বিক্রি, এটা যে পুরোপুরি শুধুমাত্র মানুষকে বোকা বানানো, এর বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি এর বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন মানুষের মুক্তি বিশ্বাসের মাধ্যমে আসে, চার্চের মাধ্যমে নয়। এছাড়াও আমরা জন কেলভিনকে দেখতে পেয়েছিলাম, ধর্মীয় শৃঙ্খলা এবং নৈতিক জীবন এই দুইয়ের ওপরে তিনি জোর দিয়েছিলেন। বোঝা গেছে। এছাড়াও মার্টিন লুথারের পাশাপাশি এই সময় আমরা আরো একজনের নাম পেয়েছিলাম, যিনি ছিলেন জন কেলভিন। তাহলে রিফরমেশন মানে বোঝা গেল, ফ্রি থট বলতে বোঝানো হচ্ছে মানুষ নিজের যুক্তি, বিবেক এবং অভিজ্ঞতা দিয়ে চিন্তা করবে। কোনো ধর্মীয় কর্তৃত্ব বা চার্চের ভয় ছাড়াই মানুষ কিন্তু নিজের বিবেক, নিজের অভিজ্ঞতা দিয়ে সবকিছু বিচার করবে। তাহলে চার্চের একাধিপত্য ভাঙে এর ফলে, এবং মানুষ প্রশ্ন করতে শেখে। এর ফলেই ফ্রি থটের জন্ম হয়। সাহিত্য এবং সমালোচনা একটা স্বাধীন চিন্তা আসে। সাহিত্য যে ধর্মের দাস নয় সেটা দেখা দেয়। এই রেনেসা ক্রিটিসিজম এবং ফ্রি থটের ফলে বোঝা যায় যে সাহিত্য ধর্মের দাস নয়। সাহিত্য শুধু ধর্মীয় উপদেশ নয়, মানব অভিজ্ঞতার প্রকাশের একটা মাধ্যম। ক্রিটিসিজমের একটা স্বাধীনতা থাকবে। ক্রিটিকরা চার্চের নিয়ম মানতে বাধ্য নয়। লেখকদের স্বাধীনতা থাকবে। লেখকরা ধর্মীয় ভয়ের বাইরে নিজেদের চিন্তা স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে সাহিত্যের মাধ্যমে। নতুন বিষয় দেখা দেবে, নতুন ভাষা দেখা দেবে, নতুন মত প্রকাশ দেখা দেবে। এবং এই যে রিফরমেশন এবং ফ্রি থট, এর প্রভাব ইংল্যান্ডেও পড়েছিল। ইংল্যান্ডে চার্চের ক্ষমতাও হ্রাস পেয়েছিল। লেখকরা স্বাধীনভাবে লিখতে শুরু করেছিল, কারণ আমরা শেক্সপিয়ারের নাটকে ধর্মীয় সেই সব গোঁড়ামি কিন্তু দেখতে পাইনি। মানব মনস্তত্ত্ব যে গুরুত্বপূর্ণ একটা থিম হয়ে উঠেছিল, সেগুলো আমরা শেক্সপিয়ারের নাটকে দেখেছিলাম। বোঝা গেল। নেক্সট কি দেখতে পাচ্ছি? ফ্রেঞ্চ স্কেপটিসিজম। স্কেপটিসিজম বলতে কোনো কিছুকে অন্ধভাবে বিশ্বাস না করা, প্রশ্ন করা, যুক্তি এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে সত্যকে খোঁজা। মানে কোয়েশ্চেনিং মাইন্ড ইকুয়াল টু স্কেপটিসিজম। ফ্রেঞ্চ স্কেপটিসিজম হলো রেনেসাঁ যুগে ফ্রান্সে বিকশিত হওয়া এক ধরনের বুদ্ধিবৃত্তিক সন্দেহবাদ, যেখানে আমরা দেখতে পাই যে মানুষের জ্ঞান অনেকটা সীমিত, চূড়ান্ত সত্য ধরাটা কঠিন, ধর্ম এবং নৈতিকতা এবং সমাজ সবই কিন্তু প্রশ্নযোগ্য। এবং এই যে স্কেপটিসিজম, ফ্রেঞ্চ স্কেপটিসিজম, এর প্রতিনিধিত্ব কে করেন? মিশেল ডি মন্টেইন। তিনি 1533-এ ফ্রান্সে জন্মগ্রহণ করেন এবং 1592-তে মৃত্যুবরণ করেন। তিনি দার্শনিক ছিলেন, প্রবন্ধকার ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ এসেস এর মাধ্যমে তার বিখ্যাত উক্তি আমি কি জানি, কোয়েসাইজ যে, এটা আমরা দেখতে পাই। মন্টেইনের স্কেপটিক্যাল দর্শনে আমরা মানব জ্ঞানের সীমাবদ্ধতা দেখতে পাই। মন্টেইন বিশ্বাস করতেন মানুষ সব কিছু জানে না, নিশ্চিত সত্য বলে কিছু নেই, মতামত সব সময় সংস্কৃতি এবং ব্যক্তিভেদে বদলে যায়, তাই সন্দেহ করাই বুদ্ধিমানের কাজ। কোয়েসাইজ যে মানে আমি কি জানি, এটাই তার মূল দর্শন। আমরা যা জানি বলে ভাবি তা সম্পূর্ণ জানা নয়, অহংকার করে কিছু নিশ্চিত বলা উচিত নয়। কে বলেছিলেন? মিশেল ডি মন্টেইন। এবং এটাও কিন্তু রেনেসাঁ ক্রিটিসিজমকে অনেকটাই প্রমোট করে। নেক্সট আমরা সায়েন্টিফিক অ্যান্ড ফিলোসফিক্যাল থট ইন ইংল্যান্ড দেখতে পাই। কার মাধ্যমে? ফ্রান্সিস বেকনের মাধ্যমে। ফ্রান্সিস বেকন হলেন ইংল্যান্ডের সায়েন্টিফিক টেম্পার এবং ফিলোসফিক্যাল র্যাশনালিজমের প্রধান প্রতিনিধি, আধুনিক বৈজ্ঞানিক চিন্তার পথ প্রদর্শক। রেনেসাঁ ক্রিটিসিজমকে একদমই যুক্তি নির্ভর আর বাস্তববাদী করে তোলার প্রধান ব্যক্তি কিন্তু এই ফ্রান্সিস বেকন। তার বিখ্যাত ওয়ার্ক ছিল নোভা মর্গানাম, দ্য অ্যাডভেঞ্চার অফ লার্নিং। তাকে ফাদার অফ মডার্ন সায়েন্টিফিক মেথড বলা হয়। সায়েন্টিফিক থট মানে কি না, পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, যুক্তি এবং প্রমাণ, এই সব কিছু থাকবে চিন্তা ভাবনার মধ্যে। তার দর্শনের মূল ভিত্তি ছিল এক্সপেরিয়েন্স ওভার অথরিটি। তিনি বলেছিলেন সত্য অভিজ্ঞতা এবং পরীক্ষার মাধ্যমে আসে, বাইরের থেকে আসে না।
তিনি বলেছিলেন ছোট ছোট সত্য থেকে বড় সত্যে পৌঁছানো যায়। ইন্ডাকটিভ মেথডের ধারণা তিনি দিয়েছিলেন। মানুষের চিন্তাকে 4 ধরনের ভ্রান্ত ধারণা বিকৃত করে তোলে, এটা ফ্রান্সিস বেকনই প্রথম বলেছিলেন। কি সেই 4 ধরনের ভ্রান্ত ধারণা? আইডলস অফ ট্রাইব, আইডলস অফ কেভ, আইডলস অফ মার্কেট প্লেস এবং আইডলস অফ থিয়েটার। তিনি প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম প্রমোট করেন। তিনি বলেন যে সাহিত্য বাস্তব জীবনের উপকারে আসবে। জ্ঞান মানেই হবে শক্তি, ভাষা হবে সংক্ষিপ্ত, স্পষ্ট, যুক্তিপূর্ণ। অলংকারের চেয়ে ভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমরা তার এসেগুলি এবং মরাল ফিলোসফিগুলি দেখতে পাই, যেখানে আমরা নৈতিক এবং ব্যবহারিক জ্ঞানের উৎস হিসেবে তার এসেগুলিকে খুঁজে পাই। তিনি সমালোচনাতে বা ক্রিটিসিজমে একটা বৈজ্ঞানিক মানসিকতা আনেন। তিনি প্রমাণের ওপরে জোর দেন, অনুমানের ওপরে নয়। তিনি যুক্তিকে অগ্রাধিকার দেন, আবেগকে নয়। এবং তিনি আধুনিক এই যে ক্রিটিসিজম, এর একটা ভিত্তি গড়ে তোলেন। বোঝা গেছে? নেক্সট আমরা দেখতে পাবো অ্যাটাক অন পোয়েট্রি, লেট 16th সেঞ্চুরি। অ্যাটাক অন পোয়েট্রি এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে একটা বড় বিতর্ক তৈরি হয়েছিল। পোয়েট্রি কি সমাজের উপকার করে না ক্ষতি করে? এখানে আমরা একদিকে স্টিফেন গসনকে দেখতে পাবো এবং অন্যদিকে স্যার ফিলিপ সিডনিকে দেখতে পাবো। পোয়েট্রির বিরোধী ছিলেন স্টিফেন গসন আর পক্ষে বলেছিলেন স্যার ফিলিপ সিডনি। স্টিফেন গসন তিনি 1554 সালে জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে। তিনি ছিলেন একজন পিউরিটান, তিনি একজন নাট্যকারও ছিলেন এবং স্কুল অফ অ্যাবিউস, দ্য স্কুল অফ অ্যাবিউস 1579 এটা ছিল তার বিখ্যাত সেই গ্রন্থ, যেখানে তিনি পোয়েট্রিকে অ্যাটাক করে লেখেন। তিনি কেন পোয়েট্রি বিরোধিতা করেছিলেন? কারণ তিনি নৈতিকতাবাদী ছিলেন, পিউরিটান, কঠোর ধর্মীয় শৃঙ্খলার সমর্থক ছিলেন। তিনি বিশ্বাস করতেন পোয়েট্রি এবং ড্রামা মানুষের চরিত্র নষ্ট করে দেয়। তার অভিযোগ ছিল পোয়েট্রি মিথ্যা বলে, কল্পনার উপরে দাঁড়িয়ে থাকে পোয়েট্রি। কবিতা তো আর বাস্তব নয়, কল্পনার মাধ্যমে মানুষকে তাহলে ভুল পথে আমরা চালিত করি কবিতার দ্বারা, যেহেতু কবিতাটা বাস্তব নয়। কবিতাটা মানুষের নৈতিক অবক্ষয় ঘটায়, প্রেম, কাম, হিংসা, প্রতিশোধ ইত্যাদি তুলে ধরে। এছাড়া আর কবিতার কোনো কাজ নেই। তরুণদের চরিত্র নষ্ট করে দেয় এই কবিতা, নৈতিক শিক্ষা দেয় না, বরং ভোগবাদটাই শেখায়। তিনি এটাই বলতে চেয়েছিলেন। আর ড্রামাকে বিশেষভাবে বিপজ্জনক তিনি বলেছিলেন। নাট্যশালা মানেই পাপের আড্ডা, এটাই তিনি বলেছিলেন। আধুনিক মানুষকে ভণ্ড করে তুলতে এই পোয়েট্রি এবং ড্রামা কিন্তু একদমই মডেল, এটাই তিনি বলেছিলেন। মানে পুরোপুরি একদম তীব্র অ্যাটাক কবিতা এবং ড্রামার প্রতি। সেই সময় কি হতো, নাটকে মেয়েদের চরিত্রের জন্য আলাদাভাবে কোনো মেয়ে রোল করতো না, ছেলেরাই মেয়ে সেজে অভিনয় করতো। তো ছেলেদের এই মেয়ের চরিত্রে অভিনয়টা একদমই অশ্লীল তিনি বলেছিলেন। এবং তিনি বলেছিলেন এই যে পোয়েট্রি, এটা মানুষের সময় নষ্ট করে, প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে মানুষ কবিতা পড়ে, ফলে কবিতা পড়ার ফলে মানুষ অলস হয়ে পড়ে, মানুষের মধ্যে অলসতা বাড়ে। আমরা যদি প্রাচীন গ্রিক সাহিত্য দেখি, সেখানে প্লেটো কি বলেছিলেন, কবিতাকে তার আইডিয়াল স্টেট থেকে বাদ দিয়ে দেওয়ার কথা বলেছিলেন। এবং গসনও কিন্তু সেই যুক্তি, প্লেটোর সেই যুক্তি ব্যবহার করেছেন। তিনি পোয়েট্রির বিরোধিতা করেছিলেন, তার আক্রমণ একটা গুরুত্বপূর্ণ বিতর্ক সৃষ্টি করেছিল এবং পোয়েট্রির সেই সামাজিক এবং নৈতিক দায়িত্ব সেক্ষেত্রে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় তার এই স্কুল অফ অ্যাবিউজের মাধ্যমে। এমনই একটা সমালোচনা এবং বিতর্ক তৈরি হয়। তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে, কারণ তিনি শুধুমাত্র নৈতিক দৃষ্টিতেই বিচার করেছিলেন, সৌন্দর্য এবং কল্পনার ভূমিকা পুরোপুরি এখানে অস্বীকার করেছিলেন। এবং মানব প্রকৃতি যে জটিল বড়ই, সেটার দিক থেকে তিনি বিচার করেননি। তাহলে এর বিরুদ্ধেও নিশ্চয়ই আমরা কিছু দেখতে পাবো। তো সেটাই দেখা দিয়েছিল তার এই দ্য স্কুল অফ অ্যাবিউজ লেখার পরে। ফাউন্ডেশন অফ ইংলিশ ক্রিটিসিজম বা ইংলিশ রেনেসা ক্রিটিসিজম, তার এই যে স্কুল অফ অ্যাবিউজ এটা প্রকাশ হওয়ার পরে স্যার ফিলিপ সিডনি এর প্রতিবাদে একটা বিখ্যাত সাহিত্য রচনা করেন, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। ফিলিপ সিডনির এই ক্রিটিক্যাল ওয়ার্কটি কিন্তু খুব সুন্দরভাবে স্টিফেন গসনের সেই পোয়েট্রি এবং ড্রামাকে অ্যাটাক করার উত্তর দিয়েছিল। এবং স্যার ফিলিপ সিডনির হাত ধরেই কিন্তু আমরা বলতে পারি প্রকৃতই রেনেসা ক্রিটিসিজম শুরু হয়েছিল। তাই স্যার ফিলিপ সিডনিকে আমরা ফাউন্ডার অফ রেনেসা ক্রিটিসিজম বলতে পারি এবং এই পর্যায়কে ফাউন্ডেশন পিরিয়ড অফ রেনেসা ক্রিটিসিজম বলতে পারি। বোঝা গেছে? এবং তার এই যে ওয়ার্ক অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটাকে মেজর ইংলিশ ক্রিটিক্যাল টেক্সট হিসেবে গণ্য করা হয়। গসনের আক্রমণের প্রতিক্রিয়ায় স্যার ফিলিপ সিডনি লেখেন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি 1595 সালে। স্যার ফিলিপ সিডনি একাধারে ছিলেন কবি, একাধারে সেনানায়ক এবং একাধারে রাজ প্রতিনিধি। এই সময়কালে ক্রিটিসিজম মানে মূলত লেখকদের দিক নির্দেশনা দেওয়া এবং সাহিত্যকে একটা মানব সম্পন্ন করে তোলার চেষ্টা হিসেবে দেখা হতো। স্যার ফিলিপ সিডনি ইংলিশ রেনেসা ক্রিটিক হিসেবে অন্যতম, বা
ইংলিশ রেনেসাঁ ক্রিটিসিজমের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হন। তার এই গ্রন্থ প্রধান সমালোচনামূলক গ্রন্থ হিসেবে পরিচিত হয়, যেটা তিনি 1580 সাল নাগাদ লিখেছিলেন। তবে এটা প্রকাশিত হয় 1595 সালে। এবং এই অ্যাপোলজি ফর পোয়েট্রির গুরুত্বটা এখানেই যে এখানে তিনি পিউরিটানদের কবিতা বিরোধী যে আক্রমণ, সেই আক্রমণের তীব্র জবাব দিয়েছিলেন। তিনি কবিতার পক্ষে লিখেছিলেন। তিনি কবিতার পক্ষ নিয়ে লিখেছিলেন যে কবিতা হচ্ছে একটা সর্বোচ্চ কল্পনা শক্তির সাহিত্য, যেটাতে ইতিহাস এবং দর্শনের চেয়েও কিন্তু ভালো কিছু আছে। কবিতা রসিকতাও দেখায়, কবিতা এডুকেশনও দেখায়, ইতিহাসে যা যা ঘটেছে সেটাও দেখায়, দর্শন যা সত্য শেখায় সেই সত্যও কবিতা তুলে ধরে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। তাই কবিতা যা হওয়া উচিত ছিল তা দেখায়, ফলে নৈতিক শিক্ষাই দেয়, কোনো অনৈতিক কিছু করে না। কল্পনা মনকে উদ্দীপ্ত করে, যা নৈতিক বুদ্ধিবৃত্তির বিকাশে সাহায্য করে। তার মানে কবিতার দ্বারা কল্পনা শক্তির ওপরে গুরুত্ব আরোপ করা হয়। কবিতা কিন্তু কল্পনা শক্তির ওপরে গুরুত্ব আরোপ করতে সাহায্য করে, এটাই তিনি বলেছিলেন। কবিকে বাস্তবতা অনুযায়ী সীমাবদ্ধ বলা যায় না, যে সে শুধু অনুকরণ করে বা এমন কিছু করে যেটা মানুষকে অনৈতিক করবে। বরং কবি যে এত সুন্দর একটা সৃষ্টি করছে, তার যে সৃজনশীল স্বাধীনতা থাকা উচিত, সেটাই তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন কবিতাকে সুসংগঠিত হতে হবে, মানানসই হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, ক্লাসিক্যাল গ্রিক এবং রোমান আদর্শকে অনুকরণ করে ইংরেজি সাহিত্যকে আরো সমৃদ্ধ করতে হবে। কবিতা সৌন্দর্য, আনন্দ, নৈতিক শিক্ষা এই সব কিছুই কিন্তু একত্রে বহন করতে পারে বা আগামীতেও পারবে। তাই কবিতা যে নৈতিক শিক্ষা দেয় না সেটা মোটেও নয়, সেই যুক্তি তিনি খণ্ডন করেছিলেন। তিনি সাহিত্যকে কেবল বিনোদন নয়, বরং নৈতিক এবং বুদ্ধিবৃত্তিক উন্নতির একটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেন। এবং ফিলিপ সিডনির পরবর্তীতে যেমন ড্রাইডেন, পোপ তার এই তত্ত্ব বা তার এই আইডিয়ালস থেকে কিন্তু, তার এই আদর্শ থেকে কিন্তু খুবই প্রভাবিত হন। তাহলে স্টিফেন গজনের দ্য স্কুল অফ অ্যাবিউজের উত্তরে কিন্তু ফিলিপ সিডনি লিখেছিলেন 1580-তে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, বা যেটাকে বলা হয় দ্য ডিফেন্স অফ পোয়েট্রি, যেটা 1580-তে তিনি লেখেন এবং 1595-তে প্রকাশিত হয়। তাহলে স্যার ফিলিপ সিডনি হলেন ইংরেজি রেনেসাঁ ক্রিটিসিজমের প্রতিষ্ঠাতা। তিনি সাহিত্যকে সুন্দর, শিক্ষণীয় এবং নৈতিক উন্নতির মাধ্যম হিসেবে তুলে ধরেন, এবং তার তত্ত্ব পরবর্তীতে ইংরেজি সাহিত্য বা ইংরেজি ক্রিটিসিজমকেও কিন্তু মূল একটা ভিত্তি দেয়, ফাউন্ডেশন দেয়। নেক্সট আমরা আলোচনা করব জর্জ পুটেনহ্যামকে নিয়ে। জর্জ পুটেনহ্যাম ইনি ছিলেন একজন ইংলিশ রেনেসাঁ যুগের বিখ্যাত সাহিত্য সমালোচক। ইনি ইংরেজি কবিতা এবং শিল্পকে সুশৃঙ্খলভাবে বিশ্লেষণ করা এবং কবিতার একটা নীতিমালা প্রতিষ্ঠা করার জন্য পরিচিত ছিলেন। তার গ্রন্থের নাম ছিল দ্য আর্ট অফ ইংলিশ পোয়েজি, যেটা 1989-এ কিন্তু এসেছিল, যেটা ইংলিশ রেনেসাঁ ক্রিটিসিজমের একটা অন্যতম গ্রন্থ হিসেবেও বা কাজ হিসেবেও বিবেচিত হয়। এই দ্য আর্ট অফ ইংলিশ পোয়েজির লক্ষ্য কি ছিল না, কবিতার সৃজনশীল নিয়ম, ধরন এবং স্টাইলের নির্দেশিকা লেখা। পুটেনহ্যাম কবিতাকে শিল্প এবং নীতি নিয়ম অনুসারে বিশ্লেষণ করেছেন। কবিতা এবং প্রবন্ধের মধ্যে যে পার্থক্য সেটা তিনি নির্বাচন করেছেন। স্টাইল এবং তার যে রূপ, এটা নিয়েও তিনি আলোচনা করেছিলেন। সিস্টেম্যাটিক পোয়েটিক্স কি, এই যে সিস্টেম্যাটিক পোয়েটিক্স বলা হয়েছে, তাহলে রুলস নিয়ে তো তিনি আলোচনা করেইছিলেন। সিস্টেম্যাটিক পোয়েটিক্স হচ্ছে পদ্ধতিগত কবিতা শাস্ত্র। মানে পুটেনহ্যামের সিস্টেম্যাটিক পোয়েটিক্স বলতে বোঝায় কবিতার নিয়ম, শৈলী, প্রকারভেদ, অলঙ্কার, ছন্দ, কাব্যিক রীতি, এই সব কিছুর মানে কাব্যিক রীতির একটি সুশৃঙ্খল বিশ্লেষণ। কবিতা শুধু আবেগ প্রকাশ করবে এমনটা নয়, কবিতা নিয়ম শেখাবে, ছন্দ, রূপক, অলঙ্কার, ভাষার সুষম ব্যবহার, এই সব কিছুই কবিতা মেনে চলবে। তিনি কবিতার 3টি মূল ধরন উল্লেখ করেছিলেন: এপিক, লিরিক এবং ড্রামা, মহাকাব্য, গীতিময় কবিতা এবং নাটক। এপিক হচ্ছে মহৎ কাহিনী ও নৈতিক শিক্ষা, লিরিক হচ্ছে প্রেম, সৌন্দর্য এবং আবেগের প্রকাশ, এবং ড্রামা, নাটক হচ্ছে মানব জীবনের নকশা বা আচরণের একটা প্রতিবিম্ব বা মিরর। আর রুলস অফ পোয়েট্রি বলতে তিনি কবিতার যে নীতি বা নিয়ম সেগুলোর একটা ধারণা দিয়েছিলেন, যেমন মৌলিকতা এবং স্বাতন্ত্রতা থাকবে কবিতার মধ্যে, ছন্দ তাল থাকবে, অলঙ্কার শৈলী থাকবে, তার একটা সারসংক্ষেপ বের করা যাবে, নৈতিকতা থাকবে, শ্রোতার জন্য সেটা মনোরম হবে। তাহলে পুটেনহ্যামের কাজ ইংরেজি রেনেসাঁ কবিতাকে শৃঙ্খলিত এবং নিয়ম ভিত্তিক আকার দিতে সাহায্য করেছিল। তিনি সিডনি এবং অন্যান্য ক্রিটিকদের
তত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে কবিতার নৈতিক এবং একটা নান্দনিক দিক তুলে ধরেন। উভয়কেই কিন্তু গুরুত্ব দেন এবং পরবর্তীতে ড্রাইডেন, পোপ এবং স্যামুয়েল জনসনও কিন্তু পুটেনহ্যামের দ্বারা খুবই প্রভাবিত হয়েছিল। তাহলে জর্জ পুটেনহ্যাম ইংরেজি সাহিত্যের প্রথম সিস্টেমেটিক ধারার ক্রিটিক বলে গণ্য করা হয়। তার সিস্টেমেটিক পোয়েটিক্স ও নিয়ম কবিতাকে শিল্প এবং নীতিমালার সুষম সমন্বয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি সৃজনশীলতা এবং নৈতিক শিক্ষা, এই দুটোই যে কবিতার মধ্যে রয়েছে, বা কবিতার সৃজনশীলতা ও নৈতিক শিক্ষা, এই দুয়েরই সমতা, এই দুটো তিনি নিশ্চিত করেছেন। নেক্সট আমরা পাবো বেন জনসনকে। ক্লাসিক্যাল ডিসিপ্লিন অ্যান্ড নিও ক্লাসিক্যাল টেন্ডেন্সিস। ক্লাসিক্যাল ডিসিপ্লিন, ক্লাসিক্যাল সেই শৃঙ্খলা। জনসনের সাহিত্য চর্চায় প্রাচীন গ্রিক এবং রোমান সাহিত্য, বিশেষত অ্যারিস্টটল, হোরাসের সেই সমস্ত নীতি অনুসরণ করা হয়েছে, এটা দেখতে পাই আমরা। যেমন সেই 3 ইউনিটিস অফ অ্যাকশন, টাইম অ্যান্ড প্লেস। নাটকের সময়, স্থান এবং কাহিনীর সেই একতা। মূল কাহিনী একক এবং সুসংহত হবে, কাহিনী এক দিনের মধ্যে সীমাবদ্ধ হবে, কাহিনী একটি স্থানে সংগঠিত হবে এবং নিয়মিত রূপক এবং ভাষার ব্যবহার, মানে নাটক বা কবিতায় ভাষা প্রাঞ্জল হতে হবে, যথাযথতা বজায় থাকতে হবে ভাষার, এবং নাটক মানুষের আচরণ, নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধের শিক্ষা দেবে। এগুলোই হচ্ছে ক্লাসিক্যাল ডিসিপ্লিন। এবং নিও ক্লাসিক্যাল টেন্ডেন্সিস মানে নিও ক্লাসিক্যাল প্রবণতা, মানে নৈতিক উদ্দেশ্যকে ইংরেজি সমাজে প্রয়োগ করার প্রবণতা। জনসনের রচনায় দেখা যাচ্ছে যে ক্লাসিক্যাল আদর্শ, মানে রেনেসা ক্লাসিক্যাল আদর্শ এবং নৈতিক উদ্দেশ্যকে ইংরেজি সমাজে প্রয়োগ করার একটা প্রবণতা, মানে বিনোদন এবং শিক্ষা একসাথে। চরিত্রগুলো বাস্তব হবে, স্বাভাবিক হবে, তাদের আবেগ, দোষ, গুণাবলী স্পষ্ট দেখা যাবে। যেমন জনসনের নাটক প্রায়ই সমাজের খারাপ আচার ব্যবহার অভ্যাসের প্রতি একটা তীব্র সমালোচনা করে। এছাড়াও কাব্য এবং নাটকে অলংকার এবং শৈলীর যথাযথ একটা ব্যবহার থাকবে। যেমন আমরা বেন জনসনের এভরি ম্যান ইন হিজ হিউমার 1598-এ, যেটা চরিত্রভিত্তিক একটা কমেডি, যেখানে মানুষের স্বভাব এবং অভ্যাসকে তুলে ধরা হয়েছে। ভলপনে দেখতে পাই 1606, অ্যালকেমিস্ট 1610। সামাজিক রীতিনীতি, লোভ, প্রতারণা, মানুষের স্বার্থপরতা নিয়ে আলোচনা করা। তো এই নাটকগুলিতে ক্লাসিক্যাল শৃঙ্খলা এবং নৈতিক উদ্দেশ্য একদমই স্পষ্ট দেখা যায়। তাহলে বেন জনসন, যিনি ইংল্যান্ডের রেনেসা যুগের একজন প্রধান নাট্যকার এবং কবি ছিলেন, তিনি ইংরেজি নাটক, বিশেষ করে কমেডি অফ ম্যানার্সের এবং কবিতার শৃঙ্খলিত নিয়মের মাধ্যমে কিন্তু যথেষ্ট বা সর্বাধিক পরিচিত। তাই তাকে অনেকেই নিও ক্লাসিক্যাল ইংলিশ লিটারেচারের পিতা হিসেবে উল্লেখ করেছেন। এরপরে আমরা থমাস ক্যাম্পিয়ন এবং স্যামুয়েল ড্যানিয়েলকে দেখতে পাবো। ডিবেট অন রাইম অ্যান্ড পোয়েটিক ফর্ম। রাইম অ্যান্ড পোয়েটিক ফর্ম নিয়ে বিতর্ক। ইংলিশ রেনেসা টাইম পিরিয়ডে কবিতা এবং সঙ্গীতের মধ্যে সম্পর্ক এবং ছন্দ ও ধ্বনি নিয়ে অনেক সমালোচনার জন্ম হয়। বিশেষ করে থমাস ক্যাম্পিয়ন এবং স্যামুয়েল ড্যানিয়েল দুজনেই কবিতার ছন্দ, রাইম নিয়ে আলাদা আলাদা মত প্রকাশ করেন। যেমন একদিকে ক্যাম্পিয়ন, তিনি ছিলেন কবি, গীতিকার এবং সঙ্গীতজ্ঞ। তার যুক্তি কী ছিল না, রাইম প্রয়োজনীয় নয়, কবিতা ছন্দময় হয়েও রাইম বাধ্যতামূলক নয়, তিনি এটা বলেছিলেন। কবিতার সৌন্দর্য আসে রিদম বা মিউজিক্যাল ক্যাডেন্স থেকে, শুধুমাত্র রাইম শব্দ থেকে নয়। তিনি কবিতাকে গীত এবং সঙ্গীতের সাথে মিলিয়ে দেখেছিলেন। তার ফলে ইংরেজি কবিতায় ফ্লেক্সিবল মিটার এবং মিউজিক্যালিটি প্রচলিত হয়েছিল। রাইম ছাড়া কবিতা প্রাঞ্জল ও সুন্দর হতে পারে, তিনি প্রথম প্রমাণ করে দেখান। অন্যদিকে স্যামুয়েল ড্যানিয়েল কি বলেন না, তিনি বলেন যে রাইম কিন্তু অপরিহার্য। তাহলে একজন রাইমকে ডিনাই করছে, আরেকজন অপরিহার্য বলছে। কবিতার সৌন্দর্য, ছন্দ বজায় রাখতে অবশ্যই রাইমের প্রয়োজন। কবিতার নির্দিষ্ট ফর্ম, স্ট্যান্জা এবং রাইমিক প্যাটার্ন হিসেবেই হবে। তিনি কবিতার শৃঙ্খলা এবং রূপকে ক্লাসিক্যাল আদর্শের সাথে মিলিয়ে দেখেছিলেন। এবং ড্যানিয়েলের প্রভাবে আমরা স্ট্রাকচারাল ভার্স ইংলিশ লিটারেচারে দেখতে পাই, মানে স্ট্রাকচারাল ভার্সের প্রচলন তার প্রভাবেই কিন্তু ঘটে। এবং পরবর্তীতে শেক্সপিয়ার এবং জনসনের ক্রিটিসিজমে আমরা ড্যানিয়েলের নিয়মাবলী যে গুরুত্ব পায় সেটাও কিন্তু দেখতে পাই, কারণ ড্যানিয়েলের এই নিয়ম কানুনের দ্বারা প্রভাবিত হন শেক্সপিয়ার, জনসন প্রমুখ ব্যক্তিত্ব। তাহলে রাইম এবং মিটারের মধ্যে যে এই যে বিতর্ক, এতে আমরা দেখি থমাস ক্যাম্পিয়ন বলেন যে রাইম বাধ্যতামূলক নয়, ড্যানিয়েল বলেন অপরিহার্য। তিনি বলেন সৌন্দর্য রিদম এবং মিউজিক্যালিটি থেকে আসে, অন্যদিকে ড্যানিয়েল বলেন না, ফর্ম, স্ট্যান্জা এবং রাইম প্যাটার্ন থেকে সৌন্দর্য আসে।
থমাস ক্যাম্পিয়নের ফলে আমরা ফ্লেক্সিবল মিটার, মিউজিক্যাল ভার্স দেখতে পাই। অন্যদিকে ড্যানিয়েলের ফলে আমরা স্ট্রাকচার্ড ভার্স, ক্লাসিক্যাল ডিসিপ্লিন দেখতে পাই। ক্যাম্পিয়ন বলেছিলেন কবিতা এবং সঙ্গীতের সমন্বয়, তাহলে থমাস ক্যাম্পিয়ন এবং স্যামুয়েল ড্যানিয়েলের বিতর্ক ইংরেজি রেনেসাঁ কবিতার মূল ধারা এবং নিয়মিত রূপক ব্যবহারের দিক নির্দেশনা তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ। ক্যাম্পিয়ন ইনোভেশন এবং মিউজিক্যালিটির পক্ষে ছিলেন, ড্যানিয়েল অর্ডার, ফর্ম এবং রাইমিং ডিসিপ্লিনের পক্ষে ছিলেন। তাই এই বিতর্ক ইংরেজি কবিতায় ফ্লেক্সিবিলিটি এবং স্ট্রাকচার দুয়েরই সমন্বয় আনার একটা পথ খুলে দেয়। আশা করি বোঝা গেছে। আর শেষে দেখতে পাই ট্রানজিশন ফ্রম রেনেসা টু নিও ক্লাসিসিজম। কার নাম পাবো? জর্জ গ্র্যানভিল, থমাস উইলসন। জর্জ গ্র্যানভিল এবং থমাস উইলসনের হাত ধরে আমরা রেনেসা ক্রিটিসিজম থেকে নিও ক্লাসিক্যাল ক্রিটিসিজমের যে রূপান্তর সেটা দেখতে পাবো। থমাস উইলসনের বিখ্যাত ওয়ার্ক দ্য আর্ট অফ রেটোরিক থেকে এবং গ্রেনভিলের বিখ্যাত ওয়ার্ক এসে আপন আনন্যাচারাল ফ্লাইটস ইন পোয়েট্রি, এই দুটো ছিল একটা ট্রানজিটরি পয়েন্ট ফ্রম রেনেসা ক্রিটিসিজম টু নিও ক্লাসিক্যাল ক্রিটিসিজম। কিভাবে এই দুই ওয়ার্ক একটা ট্রানজিটরি পয়েন্ট হয়ে উঠেছিল ফ্রম রেনেসা টু নিও ক্লাসিক্যাল ক্রিটিসিজম, সেটা আমি এর পরের ক্লাসে নিও ক্লাসিক্যাল ক্রিটিসিজম যখন শুরু করব আলোচনা করে দেব। আশা করি রেনেসা ক্রিটিসিজমের ওপরে এই ক্লাসটি সবাই বুঝতে পেরেছো এবং নেট ও সেটের অ্যাসপিরেন্টসদের ক্ষেত্রে আশা করি আজকের ক্লাসটি খুবই হেল্পফুল হবে নোটস প্রিপেয়ার করতে বা রেনেসা ক্রিটিসিজম সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার করতে। তাই কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এর পরবর্তী ক্লাসে নিও ক্লাসিক্যাল ক্রিটিসিজম।